সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন রাজনৈতিক ও মানবাধিকার কর্মী AKM রেজাউল করিম, তিনি পেশায় একজন প্রকৌশলী। বাম দিকে আছেন অনলাইন অ্যাক্টিভিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক ইমরান হোসেন। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মূলমন্ত্র জনগণের জন্য রাষ্ট্র নয়, বরং রাষ্ট্রের প্রয়োজনে জনগণের যথেচ্ছা ব্যবহার। এখানে শাসক তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে জনগণের উপরে চাপিয়ে দেয় নিজস্ব মতবাদ, কারণে অকারণে করে বল প্রয়োগ। এভাবেই চলে দিন গড়িয়ে বছর কিংবা বছর পেরিয়ে যুগ। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা ফ্যাসিস্ট শাসকদের প্রকৃষ্ট উদাহরণ, যারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চালিয়েছেন নিষ্ঠুরতা, রক্ত ঝরিয়েছেন শত সহস্র মানুষের, যদিও তাদের পরিণতি হয়েছে ভয়াবহ। গবেষণাধর্মী অনুষ্ঠানে আমাদের আলোচনায় তুলে ধরবার চেষ্টা করব সেই সব কিছু, বিশ্লেষণ করবার চেষ্টা করব বৈশ্বিক প্রেক্ষাপটে পতিত হাসিনার ফ্যাসিবাদী আমল। দর্শক, আজ 23 অক্টোবর 2025। হাসিনার ফ্যাসিবাদী শাসনামলের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2012 আমার দেশের 4 সাংবাদিকের শুনানি 3 ডিসেম্বর। 2013 বর্তমান সংবিধানের আলোকে নির্বাচন, শেখ হাসিনা। 2014 সিলেটে নিখোঁজ ইমাম ও গাড়ি চালকের লাশ উদ্ধার। 2015 সুবিচারের সম্ভাবনা সম্পূর্ণরূপে তিরোহিত, খালেদা জিয়া। 2016 ভালুকায় মুক্তিযোদ্ধার কন্যার লাশ উদ্ধার। 2017 আপোষ না করায় খালেদার বিরুদ্ধে 39 মামলা, ফখরুল। 2018 প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ। 2019 চুরির অভিযোগ তুলে যুবককে পিটিয়ে হত্যা, পুলিশ কর্মকর্তা আটক। 2021 সরকারের মদদে দেশে সাম্প্রদায়িক হামলা হচ্ছে, মির্জা ফখরুল। 2022 2029 সালের পরে বিএনপিকে ক্ষমতায় আসার চিন্তা করতে হবে, হানিফ। দর্শক, এবার শুনবো আলোচনা অতিথিদের মুখ থেকে যেসব সংবাদ শিরোনাম আমরা দেখলাম। শুরুতেই যাচ্ছি ইঞ্জিনিয়ার রেজাউল করিম, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি 2012 সালের একটি খবর, আমার দেশের 4 সাংবাদিকের শুনানি 3 ডিসেম্বর। মানে সাংবাদিকদের বিরুদ্ধেও মামলা এবং সেগুলো শুনানি, এবং তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে রাষ্ট্রদ্রোহ, ওই সময় মামলা হয়েছিল রাষ্ট্রদ্রোহ, তথ্য অধিকার আইন, ICT অ্যাক্ট, নানান অভিযোগ। এমনকি সাংবাদিকদের বিরুদ্ধে নিজ দেশে অবৈধ অনুপ্রবেশের দায়েও মামলা হতে দেখেছি। গণতান্ত্রিক কোনো রাষ্ট্রে, বিশেষ করে আমাদের এই রাষ্ট্রে গণমাধ্যমকে 4th স্টেট বলা হয়। তো একটি রাষ্ট্রের বা একটি ঘরের একটি খুঁটি নড়বড়ে বা খুঁটিবিহীন ঘর কল্পনা করা যায় কিনা, রাষ্ট্র কল্পনা করা যায় কিনা, গণতন্ত্র কল্পনা করা যায় কিনা গণমাধ্যম ছাড়া? বিগত সরকারের আমলে সাংবাদিকতা বা সংবাদপত্রকে কন্ট্রোল করা হয়েছিল একটি বিশেষ কারণে, সেটি হচ্ছে যে হাসিনার মসনদকে পাকাপোক্ত করা বা আনচ্যালেঞ্জ রাখা। কারণ সাংবাদিকদের সঙ্গে তাদের যে বিরোধটি ছিল, সেই বিরোধটি হচ্ছে যে কোনো সত্য প্রকাশ করলেই সেটা তাদের ফ্যাসিবাদী সরকারের বিপক্ষে যায়, একটা জনমত তৈরি হয়, এবং সেটা স্বাভাবিকভাবেই হাসিনার সরকার সেটা বরদাস্ত করেনি এবং তারা বিভিন্ন ধরনের মামলার আশ্রয় নিয়েছে। শুধু মামলা না, অনেক সাংবাদিক নির্যাতিত হয়েছেন, অনেক সাংবাদিক কারাগারে বসেও মারা গিয়েছেন এবং দেশান্তরী হয়েছেন অনেক সাংবাদিক। সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক মনে হয় অ্যাজাইলাম নিয়েছে বিভিন্ন দেশে। হ্যাঁ, তাও ঠিক, কিন্তু এখন কথা হচ্ছে যে আপনার এই যে দ্বিতীয় যে স্বাধীনতা আমরা বলি আর কি, 5ই আগস্ট 2024-এর পরে, এবং আজকে আমরা 23শে
অক্টোবর 2025, 1 বছরের অনেক বেশি সময়। এই সময়ের মধ্যে আমরা কতটুকু সংস্কার করতে পারলাম, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এই যে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, এই মামলাটাকে আসলে দুই ভাগে ভাগ করতে হবে। একটা কথা হচ্ছে যে কোনো সাংবাদিক যদি ফৌজদারি কোনো অপরাধ করেন, সেটা তো আসলে ফৌজদারি অপরাধ, সেটা ভিন্ন। কিন্তু সাংবাদিকতার কারণে যদি কোনো মামলা হয়, সেটা যাতে প্রেস ইনস্টিটিউট সেটা সমাধান করতে পারে, সেভাবে প্রেস ইনস্টিটিউটকে না, সেই প্রেস ইনস্টিটিউট তো হাসিনার ওই রিজিমেও ছিল একজন বিচারপতির নেতৃত্বে একটি শক্তিশালী কমিটিও ছিল, আমরা দেখেছি। এবং সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, হয়তো বিভিন্ন মামলা দেওয়া হয়েছে, চাঁদাবাজি মামলা দেওয়া হয়েছে সংবাদ প্রকাশ করার জের ধরে, পেশাগত কারণেই আসলে বিভিন্ন অভিযোগ তৈরি করে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এমনকি সাংবাদিকদের বিরুদ্ধে কিন্তু নাশকতার মামলাও দেওয়া হয়েছিল। সাংবাদিকদের কণ্ঠরোধ করতে পারলেই তো তাদের এই শাসন ব্যবস্থাটা আপনার পাকাপোক্ত থাকে, এবং আপনি এই ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ একটা গণতান্ত্রিক সরকার পাব। কিন্তু এই যে সাংবাদিকতার ঝুঁকিমুক্ত করার জন্য যে সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কার যদি না হয়, ভবিষ্যতেও যে এরকম হবে না সেটার কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারে না। সংস্কার তো হয়নি এখন, সেটাই হচ্ছে বড় কোশ্চেন আর কি। আপনার এই যে সংস্কার কমিশনের চেয়ারম্যান ছিলেন কামাল সাহেব, উনি ব্যক্তিগতভাবে একবার বলেছিলেন যে আপনার সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়ার পরে তারপর ওনাকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডাকা হয়েছিল যে সংস্কারগুলো এখনই কার্যকর সম্ভব সেরকম একটা তালিকা দেওয়ার জন্য। সেই তালিকাটা উনি দিয়েছিলেন, কিন্তু আনফর্চুনেটলি সেগুলো কিন্তু আপনার কার্যকর হয়নি। তো এখন যারা আপনারা সাংবাদিকতা পেশায় আছেন, এদের কিন্তু এখনই সোচ্চার হতে হবে, এবং সাথে সাথে জনগণকেও সোচ্চার হতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের মত প্রকাশের অধিকারকে নিশ্চিত করা। যে স্টেটকে কোশ্চেন করা যায় না, সেটা কি স্টেট বলা যায়? স্টেট বলা যায়, গণতান্ত্রিক স্টেট বলা যায় কিনা সেটা হচ্ছে কোশ্চেন আর কি। এবং গণতান্ত্রিক এই আপনার এই যে 24-এর যে বিপ্লব, এই বিপ্লবের উদ্দেশ্যই ছিল দুইটা। রাষ্ট্রকে প্রশ্ন করা, আপনার গণতন্ত্রায়ন এবং সুশাসন, সাংবাদিকতা বা মত প্রকাশের অধিকার, এবং সেই অধিকার না থাকলে আপনার মানে গণতন্ত্রায়ন হবে না। শেখ হাসিনা রেজিমে অথবা আপনার আমি তৎকালীন সোকল্ড যে আপনার ইন্টারিম গভর্নমেন্ট, আর্মি ব্যাক ইন্টারিম গভর্নমেন্ট 1/11, হ্যাঁ, সেটাকেও আমি অন্তর্ভুক্ত করতে চাই, কারণ সেই সময় অনেক ঘটনা ট্রেন্ড শুরু হয়েছে ওই সময় থেকে। হ্যাঁ, অনেক ঘটনা ঘটেছিল, সংবাদপত্রও ঘটেছিল, মালিকানা পরিবর্তন হয়েছে। গণতন্ত্রের জন্য সংবাদপত্রের স্বাধীনতা একটা মৌলিক ভিত্তি। একই বিষয়ে একটু ইমরান হোসাইন আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি তো আবার অ্যাক্টিভিস্ট একজন, লেখালেখি করেন, বক্তৃতা করেন। গণমাধ্যম তো আসলে কখনোই নিজস্ব মতামত তুলে ধরে না। গণমাধ্যম হচ্ছে গণমানুষের কণ্ঠস্বর। গণমানুষকে এত ভয় ছিল কেন গণতন্ত্রের লেবাসে থেকে ওই সরকারের? জনগণের যে মতামত সেটাকে একটা ফানেলের মাধ্যমে প্রকাশ করে, দ্যাট ইজ মিডিয়া, ম্যাস মিডিয়া। আমরা যদি সংবাদপত্র বা ইলেকট্রনিক মিডিয়া যেটা বলি, যদি এখন সোশ্যাল মিডিয়া আর একটা বিগ উইন্ডো, যেটা আগে ছিল না। এবং জনগণের কণ্ঠ রোধ করা, মানে ধরেন একটা শিশু যখন কথা বলতে পারে না, তার এক্সপ্রেশন থাকে কি, তার কোনো ডিমান্ড, সে কিন্তু চিৎকার করে, কান্না করে, রাইট? তো মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে নয়েজ করা, তার অধিকার আদায়ের জন্য কথা বলা, তার মতামত ব্যক্ত করা। তো মূলত আপনি যখন একটা অন্যায় শাসন ব্যবস্থা চাপিয়ে দিবেন, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চাপিয়ে দিবেন, তো প্রথমে কি করতে হবে? যারা আপনার বিরুদ্ধে কথা বলে তাদের মতকে দমন করতে হবে। যেহেতু সংবাদপত্র হচ্ছে দর্পণ জাতির, এখানে আমরা দেখতে পাই গণমানুষের কণ্ঠস্বর, জনগণের কথাটাই সাংবাদিকরা তুলে ধরেন, মানুষ যাতে আমরা দেখতে পারি। একটা সময় তো আমরা সকল সংবাদপত্রের মাধ্যমেই মূলত আপডেট পেতাম। পরবর্তীতে সোশ্যাল মিডিয়া, ম্যাস মিডিয়া একটা মানে সারা পৃথিবীতে একটা বৈপ্লবিক পরিবর্তনের কারণে এটার এখন ট্রান্সফর্ম হয়েছে ভিন্ন জায়গায়। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে যখন আওয়ামী লীগের আমলে সকল সংবাদপত্রই মূলত তাদের নিয়ন্ত্রণাধীন ছিল, ম্যাক্সিমাম গণমাধ্যমের মালিকরা কিন্তু আওয়ামীপন্থী ছিলেন যে কোনোভাবে হোক। তার পূর্ববর্তী সরকার যারা ছিলেন 1/11-এর আগে যদি দু একটা মিডিয়া থেকেও থাকে, সেগুলোকে দখল করা হয়েছিল। আর যদি দু একটা দখল করা নাও হয়, সেখানে ব্যবস্থাপনা পরিষদটাকে এমনভাবেই তৈরি করা হয়েছিল যাতে সরকারের বিরুদ্ধে, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বক্তব্য বিরুদ্ধে না, এটা কি বিরুদ্ধে বলা যায়? মানে তাদের দোষ ত্রুটি যাতে উঠে না। ধরেন আপনার দোষ ত্রুটি বলা মানে তো আপনার বিরুদ্ধেই বলা, সেটা ন্যায্য কিনা সেটা হচ্ছে প্রশ্ন। যেমন আমরা দেখেছি যে মাহমুদুর রহমান আমাদের যে সম্পাদক, ওনার বিরুদ্ধে
গাড়ি পোড়ানোর মামলা করা হয়েছিল, নাশকতার মামলা। তো ধরেন এই ধরনের হাস্যকর কর্মকাণ্ড হয়েছে, মানে মাহমুদুর রহমানের মতো ব্যক্তি বাস পুড়িয়ে দিয়েছেন। তো এটা আমাদের সাংবাদিকদের বিরুদ্ধে এই ধরনের মামলা হয়েছে, অনেককে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, কারণ আমার দেশের মাহমুদুর রহমান কিছু সত্য প্রকাশ করার চেষ্টা করেছিলেন আনসারী, এবং মাহমুদুর রহমানকে আপনার সারা দেশে মামলা দিয়ে হয়রানিমূলকভাবে প্রত্যেকটা জেলায় জেলায় আদালতে হাজিরা দিতে উনি ব্যস্ত ছিলেন, এবং সেইখানেও তাকে শারীরিকভাবে হামলা করা হয়েছিল। আমরা কুষ্টিয়াতে রক্তাক্ত করা হয়েছিল। আসলে আপনি যদি মানুষের কণ্ঠ স্তব্ধ করতে না পারেন, প্রতিবাদ স্তব্ধ করতে না পারেন, আপনি তো ক্ষমতা থাকতে পারবেন না। মানুষ যদি চিৎকার করে, মানুষ যদি সত্য কথা বলে, দেখেন মানুষের এই কণ্ঠ রোধ করা, গণমাধ্যমের কণ্ঠ রোধ করা একই বিষয়, কারণ গণমাধ্যম মানুষের কথাই বলে, যদি সেটা তার নীতি নৈতিকতার মধ্যে থেকে সাংবাদিকতা করে আর কি। কিন্তু সেটারও সংকট ছিল গত 15-16 বছরে, আমরা দেখেছি ইভেন 18 বছরে 1/11-এর পরবর্তী সময় থেকে, যে সংবাদপত্র টোটালি, গণমাধ্যম টোটালি নিয়ন্ত্রিত ছিল। কি সংবাদ তারা প্রকাশ করতে পারবেন, কি করতে পারবেন না, সব কিছু নিয়ন্ত্রণ করা হতো। এর মাঝখানেই 2-1টা হয়তো ছিল, তাদেরকে যেমন ধরেন নয়া দিগন্ত, চ্যানেল 1 এগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। সো এটা টোটালি ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য জনগণের কণ্ঠ রোধ করার প্রক্রিয়া ছিল। কোনো প্রশ্ন তোলা যাবে না। আপনি ধরেন যেটা 75-এ করা হয়েছিল, রাষ্ট্রের কাছে জনগণের কোনো প্রশ্ন থাকতে পারবে না। হ্যাঁ, কিন্তু এই অথচ রাষ্ট্র হচ্ছে জনগণের জন্য, কিন্তু প্রক্রিয়াটা এমন করা হয় যে রাষ্ট্রের জন্য জনগণ, কিন্তু বিষয়টা কিন্তু তা না, বিষয়টা ভিন্ন। এটি মানে জামার প্রয়োজনে শরীর কেটে ছোট করতে হবে। হ্যাঁ, সেটাই। কিন্তু আসলে রাষ্ট্র বলেন, সমাজ ব্যবস্থা বলেন, সব তো মানুষের প্রয়োজনেই। একটা মানুষের প্রয়োজনীয়তা বা মানে সারা দেশের মানুষের প্রয়োজনীয়তা রাষ্ট্রের চেয়ে বড়। আমি মনে করি একজন ব্যক্তিও রাষ্ট্রের চেয়ে বড়, যদি তার যে অধিকারের প্রশ্নে আমি যদি বলি, রাইট? কিন্তু আমাদেরকে শেখানো হয়েছিল যে না, রাষ্ট্রের জন্য যে কোনো কিছুই করা যাবে, মানুষ মেরে হত্যা করা যাবে, মানুষকে মানে দমন নিপীড়ন যা মন চায় করা যাবে, গুম করা যাবে, খুন করা যাবে, এভরিথিং ইউ ক্যান। যদি সে রাষ্ট্রের জন্য হুমকি না হয়, তাহলে তো তার কথা শুনতে রাষ্ট্র বাধ্য হবার কথা। অবশ্যই। এবং রাষ্ট্র তো আসলে মানে ধরেন আমরা যে রাজনীতি করি বা যত সব কিছু তো আসলে মানুষের মঙ্গলের জন্য, রাইট? কিন্তু আমরা এই ফান্ডামেন্টালি ভুলে যাই রাজনীতি করতে করতে বা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে। রাজনীতিবিদরা যারা মানে অবৈধভাবে শাসন করেন, ফ্যাসিবাদ কায়েম করেন বা স্বৈর শাসন করেন, তারা এই মূলনীতিই ভুলে যায় যে আসলে রাজনীতি বা রাষ্ট্র ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা সব হচ্ছে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। তো পরিবর্তিত সময়ে আমরা কি এর কোনো সুফল পাচ্ছি? পরিবর্তন হচ্ছে, বাট এক্সপেক্টেড লেভেলে হয় নাই, আরো বেটার হওয়া উচিত ছিল। সেটা আমার মনে হয় ওভার দ্য নাইট হবেও না, কিন্তু আমার কথা হচ্ছে যে এর ধারাবাহিকতা কি থাকবে? ধারাবাহিকতা থাকবে কেন, একটা আমার ব্যক্তিগত অবজারভেশন, সেটা হচ্ছে কি, ধরেন আওয়ামী লীগ তার যে কণ্ঠরোধ করা, মানুষকে দমন নিপীড়নের যে মানে উপাদানগুলো ছিল, তার মধ্যে একটা বড় উপাদান ছিল তাদের একটা আধিপত্যবাদী শক্তির একটা প্রচ্ছন্ন সমর্থন ছিল, আর একটা ছিল কালচারাল অ্যান্ড এই মিডিয়া সেক্টরে তাদের একচ্ছত্র আধিপত্য। তো এই বিষয়গুলো যেটা হচ্ছে যে দেখেন, নেক্সটে আপনি যারাই ক্ষমতায় আসবে একটা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠুভাবে, তাদের কিন্তু এই ধরনের মিডিয়াকে নিয়ন্ত্রণ করার মতো কোনো কালো আইন করার সুযোগও নাই, ঠিক আছে? এটা করার স্কোপও নাই। এবং অতীতে যা আমরা আওয়ামী লীগ কালো আইন না করলো, সাংবাদিকদেরকে গরু চুরির মামলায় দিয়ে দিল, ওই যে নাশকতার মামলায় দিয়ে দিয়েছে। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় ওই ট্রেন্ড, ওই আইন তো আর বাতিল হবে। আমার মনে হয় যে আমরা 5ই আগস্টের পরে এমন একটা সময় আছি যে এখানে আপনি কোনো কিছু করার পরে আপনার প্রতিবাদ করার যে সুযোগটা সেটা আছে। সো পরবর্তী সরকার যদি কখনো এই ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কিন্তু একটা স্বপ্রণোদিত নেচার ছিল এই বিগত রিজিমে, সেই নেচারটা কি সেই নেচারটাও তো আসলে হয়েছে কি, আপনি যখন অন্যায়ভাবে ক্ষমতা আঁকড়ে ধরবেন, আপনাকে তো আইনশৃঙ্খলা বাহিনী এবং ক্ষমতার যারা স্টেক হোল্ডার তাদেরকে কিছু অন্যায় সুযোগ সুবিধা আপনি দিবেন, যাতে তারা তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে পারে, সামষ্টিকভাবে আপনার স্বার্থ হাসিল করতে পারে। কিন্তু আপনি যখনই গণতান্ত্রিক পদ্ধতিতে যাবেন, গণতান্ত্রিক পন্থায় দেশ পরিচালনা করবেন, আপনাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আর যখনই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, এবং আপনার এই আলোচনা একটু যোগ করি, সেখানে 2015 সালের একটি সংবাদের শিরোনাম, সুবিচারের সম্ভাবনা সম্পূর্ণরূপে তিরোহিত। বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, তিনি বলেছিলেন, এবং আদালতেও কিন্তু আমরা একই চিত্র দেখেছি। নিঃসন্দেহে ধরেন আপনার 2013 সালে অবৈধ অর্থ পাচার মামলায় তারেক রহমানেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছিল। জনাব মোতাহার হোসেন বিচারক ছিলেন। আমরা দেখেছি পরবর্তীতে উনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এবং ইন্টারপোল পালিয়ে গিয়েছিলেন, ইন্টারপোলকে লেলিয়ে দেওয়া হয়েছিল। আপনি দেখেন যে একজন বিচারক
2013 সালেই মানে জাস্টিস উনি দেখেছেন যে এটা সত্য, উনি এটা করেছেন, কিন্তু তিনি দেশে থাকতে পারেন না, দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি যে প্রধান বিচারপতি, এগুলো চর্বিত চর্বণ হয়ে যাচ্ছে, আমরা জানি সব, যে প্রধান বিচারপতিকেই এ দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। সো আলটিমেটলি বেগম খালেদা জিয়া তার যে জিয়া অরফানেজ ট্রাস্ট বা এগুলোর মামলায় যে আসলে তো ইনজাস্টিস হয়েছে ওনার সাথে, আমরা জানি এগুলো সব কিছুই। তো এটা তো উনি এবং ইমরান ভাই আরেকটি জিনিস, যেটি গত 15 বছরের একটা দীর্ঘ সময়, 15 বছরের মধ্যে সবচেয়ে বেশি সময় আমরা দেখেছি আদালত প্রাঙ্গণে সবগুলো রাজনৈতিক মামলা। দেশে আর কোনো অপরাধ কি ছিল না তাহলে? সব রাজনৈতিক মামলার হিয়ারিং করতে দেখেছি। এটা তো হচ্ছে যে আপনার ওই যে ফ্যাসিবাদী শাসন যখন আপনি কায়েম করবেন, আপনাকে এই যে কণ্ঠরোধ করতে হবে, যারা আপনার বিরুদ্ধে কথা বলে তাদেরকে হয় গুম, খুন অথবা মামলা দিয়ে কারা অন্তরীণ করতে হবে। সো আপনি দেখেন যে আপনি বোধহয় নিকট 200 বছরের গণতান্ত্রিক যদি ইতিহাস আমরা দেখি, যে কোনো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কোনো বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যে পরিমাণ মামলা হয়েছে, আপনি এটা কোথাও খুঁজে পাবেন না এই নজির, যে লক্ষ লক্ষ মামলা, কতগুলো অপরাধ করতে পারে। হ্যাঁ, এবং আমরা দেখি যে কোনো রাজনীতিবিদের 400, 500, 600 মামলা আছে, 200, 100 তো এগুলা নরমাল, 10, 20, 50টা কোনো বিষয়ই না। মানে পৃথিবীর ভয়ঙ্কর কোনো অপরাধীর বিরুদ্ধেও এত মামলা না। এবং আপনি কোনো গণতান্ত্রিক দেশে এই ধরনের কোনো নজিরই খুঁজে পাবেন না যে 60 লক্ষ বোধহয় বিএনপির নেতাকর্মীর মধ্যে, জামাত সহ অন্যদের বিরুদ্ধে হয়তো আরও বেশি হবে, প্রায় 1.5 লক্ষের কাছাকাছি মামলা। তো আপনি তখন এই রাজনৈতিক কর্মীরা বাংলাদেশের যে আদালত ব্যবস্থাপনা, সারাদিন তো তাদেরকে কারাগারে আদালত প্রাঙ্গণে থাকতে হয়েছে, কারণ যার বিরুদ্ধে ধরেন 50টা মামলা, 100টা মামলা, 200 মামলা, তার মানে অলমোস্ট এভরিডে তার কোনো না কোনো মামলার হাজিরা আছে, রাইট? তো আপনি যেটা বললেন যে আদালত প্রাঙ্গণে সব বিরোধী দলের নেতাকর্মীর একটা আড্ডাখানাই ছিল, গত 16 রাজনৈতিক কার্যালয় হয়ে গেছে, জেলখানা ছিল তাদের একটা অন্যতম ডেস্টিনেশন, আইদার গুম অথবা খুন অথবা জেলখানা অথবা পলাতক অথবা দেশান্তরী হওয়া, এছাড়া কোনো উপায় ছিল না, মতামত প্রকাশের কোনো সুযোগই ছিল না। সো আলটিমেটলি এইভাবে বিচার প্রক্রিয়াটা আসলে আমাদের টোটালি ধ্বংস করে দেওয়া হচ্ছে। কারণ আপনি যখনই ন্যায় বিচার করবেন, আপনি তো তখন ফ্যাসিবাদ বা অবৈধ শাসন কায়েম করতে পারবেন না। সবার আগে আপনাকে ন্যায় বিচারকে ধ্বংস করতে হবে, সমাজ থেকে সুশিক্ষা ধ্বংস করে দিতে হবে, সমাজ থেকে মতামত প্রকাশের স্বাধীনতা সেটাকে ধ্বংস করে দিতে হবে। রেজাউল করিম, আপনার কাছ থেকে 2023 সালের একটি সংবাদ শিরোনাম এ বিষয়ে একটু আলোচনা শুনতে চাই। আলোচনার 28 অক্টোবর নিরাপত্তায় ঘাটতি দেখা দিলেই শক্তি প্রয়োগ। 2006 থেকে 23 সালের 28 অক্টোবর, মানে এই সময়টায় নিরাপত্তার ঘাটতি শব্দটি আমরা প্রায়ই দেখেছি, আলোচনায় আসছে। যখনই কোনো রাজনৈতিক দল কোনো সভা সমাবেশ ডেকেছে, তখনই এই বিষয়টি, নিরাপত্তার বিষয়টি তোলা হয়েছে। এই নিরাপত্তার ঘাটতি শব্দটি দিয়ে আসলে ওই সরকার কি বোঝাতে চাইতো? 2023 সালের 28 অক্টোবর মানে খুবই ঐতিহাসিক একটা দিন। এইটা যে সাজানো নাটক, এটা তো আমরা সবাই জানি, এবং আপনার এই নাটকের কিন্তু আগে রিহার্সালও হয়েছিল। আপনার জলশিরি এলাকা, মানে পূর্বাচল এলাকা 300 ফিটের, ওখানে আপনার ডেমো করে আর কি, আপনার যে কোনখান থেকে সাউন্ড গ্রেনেড যাবে, কোন দিক থেকে, কোনখান থেকে জল কামান যাবে, কিভাবে করা হবে, প্রতিরোধ করা হলে কি করা হবে, এরকম একটা ডেমো কিন্তু 28 অক্টোবরের আগে আপনার জলশিরি এলাকাতে, যেসব এলাকাতে আপনার মানে জায়গাটাতে আর কি আপনার লোকজনের নাই, এরকম এলাকায় একটা ডেমো হয়েছিল। আর যারা এই সকল নিরাপত্তার দায়িত্বে ছিলেন আর কি, আপনার এই যে 28 অক্টোবরের যে আক্রমণটা, এটা তো জনগণের উপরই আক্রমণ ছিল। তারা নিজেরা জল কামান, সাউন্ড গ্রেনেড ব্যবহার করলো, তারা মামলা করে দিল প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলা। এবং এই নারকীয় যে ঘটনা, এই ঘটনার পিছনে ছিল যাতে আপনার একটা গণতান্ত্রিক আন্দোলন দানা বেঁধে না উঠতে পারে। এবং এটা কিন্তু শুরু হয়েছিল আপনার আরও 2 বছর আগে। আপনারা জানেন যে বিএনপি যখন গণতান্ত্রিক আন্দোলনকে শুরু করলো, তারা ভোলাতে আপনার বিএনপি অ্যাক্টিভিস্টদেরকে হত্যা করলো। তারপরে এরকম একটা ধারাবাহিক আন্দোলনের পরেই কিন্তু 28 অক্টোবরের এই জনসমাবেশ ছিল। সেদিন যদি আপনার এইটা প্রতিরোধ করতে যাইতো সাধারণ জনগণ, তাহলে কিন্তু আরও অনেক হত্যাকাণ্ড হতে পারতো আর কি। হাসিনা সরকারের একটা মানে পলিসি ছিল যে বিরোধী দলের মতামতকে, মানে সরকার বিরোধী দলের মতামতকে কোনোভাবে সহ্য না করা, এবং তাদেরকে গণতন্ত্রে একটি সরকার, রাজনৈতিক দল, রাজনৈতিক সরকার গঠন করতে হলেও তো তার একটি বিরোধী দল দরকার হয়, বিরোধী রাজনৈতিক শক্তি থাকতে হয়। তাহলে বিরোধীদের ধ্বংস করে দিয়ে তিনি আসলে
কি মানে একদলীয় শাসন? হ্যাঁ, তো একদলীয় শাসনকে গণতান্ত্রিক শাসন বলা যায় না। এটা তো গণতান্ত্রিক শাসন মোটেও ছিল না। আপনার এই 2014 সাল বা 2018 2024-এর যে নির্বাচন, এই নির্বাচন দিকে তাকালেই আমরা বলতে পারি যে এটা এই মোটেই গণতান্ত্রিক ছিল না। আরেকটি বিষয় আমি ওই যে ইমরান ভাইয়ের আলোচনা থেকে আমি অ্যাড করতে চাই আর কি, রাষ্ট্রের জন্য সরকার, সরকারের জন্য রাষ্ট্র না। আপনার এই সরকার কিন্তু তাদের বিরুদ্ধে কোনো সমালোচনা করলে তাদেরকে তারা রাষ্ট্রদ্রোহিত মনে করত। সরকারের বিরুদ্ধে তো আপনি সমালোচনা করতে এন্টাইটেল, অ্যাজ লং অ্যাজ সরকার যদি কোনো ভুল করে, আপনি বাই দ্য পিপল। হ্যাঁ, তো কিন্তু তারা কিন্তু এস্টাবলিশ করে ফেলছিল যে সরকারের বিরুদ্ধে সমালোচনা করাই, সরকারের বিরুদ্ধে কথা বলাই তাদের দৃষ্টিতে রাষ্ট্রদ্রোহিতা। সেটা তো হতে পারে না। আপনার রাষ্ট্রের বিরুদ্ধে আপনি সমালোচনা করতে পারবেন না, কিন্তু সরকারের বিরুদ্ধে আপনার সমালোচনা করার রাইট আছে। এবং সরকার আপনার মানে তাদের যে উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলোর উদাহরণ প্রায় দেয়া হতো, সেই জায়গাগুলোতেও আমরা দেখেছি, সেই সব রাষ্ট্রেও দেখেছি যে রাষ্ট্রপ্রধানদেরকে কুশপুতুল দাহ করা হতো, রাষ্ট্রপ্রধানদের ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হতো। সেই সুযোগগুলো কিন্তু তারাও দেন। ব্যঙ্গচিত্রের জন্য তো তারা আইনই করেছে। আপনার মানে আপনি যে একটু আগে বললেন যে আইসিটি অ্যাক্টে মামলা বা অন্যান্য ডিজিটাল অ্যাক্টে মামলা, বিভিন্ন ধরনের আইন তারা কলাকানুন তারা তো করেছেই। আপনার যে কোনো ন্যায্য সমালোচনাকেও তারা কিন্তু আপনার গ্রহণ করতেন না। আপনার যে কোনো সমালোচনা হলেই তাদের বিরুদ্ধে আপনার এই যে আপনার বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলা কিন্তু করা হতো। এবং আপনি দেখবেন যে এই সংবাদপত্র না শুধু আপনার সোশ্যাল মিডিয়াতেও যারা আপনার ভূমিকা রেখেছেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, জেলায় জেলায় মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে। যদি কেউ দেশান্তরী ছিলেন তাদের ফ্যামিলিদেরকে পর্যন্ত টর্চার করা হয়েছে, গুম-খুন হয়েছে। হ্যাঁ, বিদেশে অবস্থানরত অনেককে পাসপোর্টও তো দেওয়া হতো না। ইমরান হোসেন, 2021 সালের একটি খবরের শিরোনামে এরকম আসছে, সরকারের মদদে দেশে সাম্প্রদায়িক হামলা হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপির মহাসচিব, তিনি এই অভিযোগ তুলেছিলেন। আসলেই কি তাই? এটা আওয়ামী লীগ খুব ভালো খেলতো সবসময়, সেটা তারা করেছে সবসময়। ইভেন আমরা এখনও দেখি যে এগুলোর রিসেন্ট যে পলিটিক্যাল আনরেস্ট, আমাদের চতুর্দিকে ধরেন আগুন সন্ত্রাস চলতেছে, এটাকে আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো ড্রাই সিজনে একটু হয়, কিন্তু এখন মনে হচ্ছে যে আমাদের কেপিআইতে যখন আগুন ধরে যায়, একাধিক ইপিজেডে যখন ধরে, তার মানে সাম্প্রদায়িক সম্প্রীতির এগেনিস্টে, যেরকম আমরা দেখলাম গাজীপুরে ধর্ষণ মামলা, একটা 13 বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, হিন্দু, কিন্তু এটাকে আমরা কীভাবে দেখবো এটা দেখার বিষয় আছে। আবার বিউপির স্টুডেন্ট, সেটা খ্রিস্টান। আমার মনে হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে এখনও কাজ করার চেষ্টা করা হচ্ছে। এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, আওয়ামী লীগ তো এটা খেলতোই সবসময়, এখনও এটা নিয়ে কাজ করা হচ্ছে। দেশকে অস্থিতিশীল করা, ইভেন আমাদের যে আপকামিং ইলেকশন আমরা যেটা ফেব্রুয়ারিতে এক্সপেক্ট করি, তার আগে হয়তো এই ধরনের আমরা আরও অনেক কিছু দেখতে পারবো, যে এখানে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে ফেলা যায় এবং বিভিন্নভাবে অস্থিতিশীল করে রাখা যায়। সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আমাদের দেশকে সবসময় এটা ফেস করতে হয়েছে। সেটা একদম আমাদের এই পাক ভারত বিভক্তি থেকে বিষয়টা আমাদের সাথে ঐতিহাসিকভাবে এই সাম্প্রদায়িক সম্প্রীতি, অস্থিতিশীলতা এবং এইটাকে ব্যবহার করা একটা কার্ড হিসাবে, পলিটিক্যাল কার্ড হিসাবে, এটা আমাদের মানে পলিটিক্যাল কালচারই হয়ে গেছে এবং এটা সবসময় আওয়ামী লীগই খেলে মোস্ট অফ দ্য কেস, এবং এখনো খেলছে এবং এই নির্বাচনের আগে হয়তো আমরা আরো দেখব। ইমরান ভাই, আপনার কাছ থেকে শুনবো, রেজাউল করিম ভাইয়ের কাছ থেকে একটু শুনে আসি। রেজাউল করিম ভাই, একেবারেই ছোট করে বলবেন, পরিবর্তিত বাংলাদেশে এই যে ইমরান ভাইয়ের আলোচনায় যেটি আসলো, যে কার্ড হিসেবে নানানভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা, কখনো এই কেপিআইভুক্ত প্রতিষ্ঠানগুলোতে তিনি সন্দেহ করছেন যে এখানে কোনো পরিকল্পিত নাশকতা থাকতে পারে। পরিবর্তিত বাংলাদেশে এগুলো মোকাবেলা করার জন্য রাজনৈতিক ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, যেহেতু ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলো এক ছিল, কাঁধে কাঁধ মিলিয়ে তারা আন্দোলন করেছে। এখন এই ঐক্যের কোনো মানে দুর্বলতার সুযোগে এই কাজগুলো ঘটছে কিনা এবং এর পরিণাম বা পরিণতি কেমন হতে পারে? আমি এটাকে দুইটা ভাগে ভাগ করতে চাই। আপনার এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের আমলে কোনো ছোট ছোট রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক দল, ছোট শব্দটা ব্যবহার নাই করলাম আর সবাই বড় দল, কোনো রাজনৈতিক দল ধরেন একটা হয়তো বিচ্ছিন্নভাবে কিছু সুবিধা পাচ্ছে, এখন তাদের কিন্তু একটা মানে আতঙ্ক কাজ করতেছে যে ভবিষ্যতে অন্য কোনো দল সরকার গঠন করলে
এই সুবিধা থেকে তারা বঞ্চিত হবে। তো সেই ক্ষেত্রে আপনার নির্বাচনের সময়টাকে যদি দীর্ঘায়িত করা যায় তাহলে সেই ক্ষেত্রে তারা কিন্তু এই সুবিধাটা ভোগ করতে পারে। ফর এক্সাম্পল, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তখন এটা দীর্ঘায়িত হলে, এই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘায়িত হলে তাদের জন্য সুবিধা। কিন্তু তাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে আপনার নির্বাচনের মাধ্যমে যদি কোনো গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হয় সেটার জন্য কিন্তু চ্যালেঞ্জও রয়েছে। যেমন ধরেন আপনার এই যে নাশকতা, এটাকে আমি নাশকতাই হিসাবেই বলতে চাই, যদিও এখন পর্যন্ত এরকম কোনো ফাইন্ডিংস আসেনি। না আসাটাও একটা দুর্বলতা, কারণ আপনার এত বড় একটা ঘটনা, এটার কিন্তু ফাইন্ডিংস খুব দ্রুত করা দরকার। তো এটা যেহেতু তারা রাজনৈতিক সরকার না, তাদের সেই অভিজ্ঞতা নেই, কাজেই তাদের কিন্তু অনেক জায়গায় তাদেরকে বাধাগ্রস্ত হতে হচ্ছে। তাদের অভিজ্ঞতার কারণে কিন্তু দেশ ক্ষতির সম্মুখীন হচ্ছে, অনভিজ্ঞতার কারণে আর কি। এইটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে আপনার অনৈক্যটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমরা পত্রপত্রিকা দেখেছি দুইটি দলের মারামারি শুরু হয়েছে, যদিও সেটা খুব ছোট আকারে, কিন্তু এটা কিন্তু আপনার নির্বাচনের পরে মানে ক্ষমতাসীন দল এবং বিরোধী দল হিসেবে একটা মানে ট্রেডিশনাল মারামারি হতে পারে বা মানে ঝামেলা হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোও কিন্তু বাধাগ্রস্ত হবে। কারণ ফ্যাসিবাদ তো কারো না কারো মানে ঘাড়ে চেপে কিন্তু তারা সরাসরি আসতে পারবে না, এবং অদূর ভবিষ্যতে তাদের আসার সম্ভাবনা নেই, সুযোগটি কম, কিন্তু কারো না কারোর ঘাড়ে চাপতে হবে। এখন যেসব রাজনৈতিক দল এইসব ট্রাম্প কার্ড খেলছে তাদের কিন্তু এটা মাথায় রাখা দরকার যে তারা কারো দ্বারা ব্যবহৃত হচ্ছেন কিনা, আপনার একটা সিঁড়ি হয়ে যাচ্ছে, অল্প লাভের আশায় একটা বড় দেশকে বড় ক্ষতির সম্মুখীন করে দিচ্ছেন কিনা, সেক্ষেত্রে কিন্তু তারাও রেহাই পাবেন না। আর শুধু তাদেরকে বলছে না, রাজনৈতিক দল যারা আছেন তারা অনৈক্য যেসব ক্ষেত্রে রয়েছে, রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু আপনার দেশের স্বার্থে ঐক্যবোধ থাকতে হবে এবং তাদেরকে সহনশীল হতে হবে এবং সহনশীলতার পরিচয় দিতে হবে। আদারওয়াইজ আপনার এই ফ্যাসিস্ট শক্তি কিন্তু মাথাচাড়া দিয়ে উঠবে। জি, ইমরান হোসেন, একই প্রসঙ্গে ছোট করে, জাতীয় সমস্যাটাই হচ্ছে বিভাজনটা আমাদের মধ্যে বেশি। আমাদের অনৈক্যের সুযোগেই কিন্তু এই গত 54 বছরে আমাদের উপর এই ফ্যাসিবাদ বলেন, আধিপত্যবাদী শক্তি বলেন, এগুলো চেপে বসেছিল। তো 5ই আগস্টের পরে যে সম্ভাবনা ছিল সেখানেও একটা শঙ্কা এখন আসলে মানে বিএনপি, জামাত সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা সৌহার্দ্য ভাব ছিল সেটাতে ঘাটতি দেখা দিচ্ছে আমার কাছে যেটা মনে হয়। কিন্তু আসলে আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত, আমাদের এই ঐক্যবদ্ধ থাকতে হবে, এই যে 16 বছরের যেটি বললেন যে আমাদের বড় আশঙ্কা আছে, হ্যাঁ অবশ্যই আশঙ্কা আছে, এবং আমরা অতীতে এইভাবে শাসিত হয়েছে এই অনৈক্যের কারণে। আধিপত্যবাদী শক্তি কোনো না কোনোভাবে অলওয়েজ আমাদের মধ্যে বিভক্তি তৈরি করে, রাইট? এবং এখনও সেটাই করার চেষ্টা করতেছে তারা। আমরা হয়তো কেউ আমার দলীয় স্বার্থ দেখতেছি, কিন্তু আসলে মানে ব্রডার স্কেলে আমি হয়তো তাদের স্বার্থটাকে রক্ষা করতেছি। বিষয়টা হচ্ছে এরকম হয়ে যাচ্ছে, এবং আমার মনে হয় আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে। এবং আমি লাস্টে বলি যে আপনি দেখবেন যে আমাদের দেশে এই মুহূর্তে জাতীয় নেতৃত্বেরও সংকট আছে, বিকজ প্রায় 18 বছর আমরা ওইভাবে পলিটিক্যাল প্র্যাকটিস করতে পারি নাই, সো ওইভাবে নেতৃত্ব তৈরি হয়নি। আপনি একমাত্র তারেক রহমান ছাড়া জাতীয় ঐক্যের ব্যাপারে সোচ্চার আর কোনো পলিটিক্যাল লিডার কিন্তু নাই। দেখেন যে জাতিটাকে যে মানে ইউনাইটেডলি ড্রাইভ করবে আরেকজন বিকল্প নাই কিন্তু। তো আমাদেরকে এই জায়গাটা বুঝতে হবে যে আমাদের বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য সকল রাজনৈতিক দল, যে আমাদের মধ্যে বিভেদ, বহু ধরনের ডিবেট থাকবে, কিন্তু দিন শেষে দেশের প্রশ্নে, মানুষের প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতেই হবে। এইখানে যদি আবার আমরা ভুল করি, এত বড় গর্তে আমরা নিপতিত হইতে পারি যেখান থেকে যে হয়তো উত্তরণের রাস্তায় আমরা খুঁজে নাও পেতে পারি। সো এটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর বিষয়। জি, ধন্যবাদ ইমরান ভাই আপনাকে, ধন্যবাদ ইঞ্জিনিয়ার রেজাউল করিম আপনাকেও। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।